কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক মতো আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। সাউন্ড ক্লিয়ার আছে কি? ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের আজকে প্রথম ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের সাথে সাইকেল 2-তে নতুন আরেকটা অধ্যায় শুরু হয়ে গেল। এর আগে আমরা অধ্যায় শেষ করে আসছি পর্যাবৃত্ত গতি, সাইকেল 3-তে পর্যাবৃত্ত গতি শেষ করে আসছি। তো এখন আমি তোমাদের সাইকেল 2-তে মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টা পড়াইতে থাকবো এবং তারপরে কয়েকদিন পরে মাসুর ভাই, তোমাদের মাসুর ভাই, সে হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারটা শুরু করবে। ঠিক আছে, নবম অধ্যায় শব্দ তরঙ্গ এই চ্যাপ্টারটা শুরু করবে। তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু আসলে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু পড়ে ফেলছি, বুঝছো? এখন আমার কথা হচ্ছে কি, তুমি আজকে একটু নিজে এখানে চিন্তা করে দেখো যে তোমার আসলে কতগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে পড়া হয়েছে, বা যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর সবগুলো টপিক কি তোমার খুব ভালোভাবে মনে আছে নাকি তুমি ভুলে গেছো। তো এই জিনিসটা আগে নিজে নিজে একটু মনে মনে ভাবো, রিয়েলাইজ করো ব্যাপারটা। যদি তোমার আমাদের সাথে সবগুলো অধ্যায় আমাদের সাথে তোমার শেষ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তুমি অনেক 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 বেশি আগানো আসো। ঠিক আছে, তোমার পরবর্তীতে প্যারা হবে না, তুমি মোটামুটি সঠিক ট্র্যাকে আসো। তো এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরোনো যে অধ্যায়গুলো আমরা পড়ে ফেলছি মাঝে মাঝে সেই অধ্যায়ের খাতা বের করে, বই বের করে একটু রিভিশন কিন্তু দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি একটা সুন্দর প্রিপারেশন নিয়ে রাখতে পারবা। আর যারা ধরো আমাদের সাথে অধ্যায়গুলো শেষ করতে পারো নাই, বিভিন্ন কারণে হয়তো ধরো শুরু করছিলা বাট মাঝপথে থেমে গেছো, কোনো কারণে হয়তো ক্লাস করো নাই, কোনো কারণে হয়তো ক্লাসের পাহাড় জমে গেছে, ঠিক আছে, অনেকগুলো ক্লাস জমে গেছে, তাহলে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্রুত করে আস্তে আস্তে করে ক্লাসগুলো শেষ করতে হবে। তুমি যেহেতু রেগুলারিটি মেনটেন করো নাই, তাহলে তোমার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিয়েলাইজেশন, যে আমার অধ্যায়গুলো খুব ভালোভাবে শেষ করতে হবে, আমার একাডেমিক প্রিপারেশনটা খুব ভালোভাবে শেষ করতে হবে। তো এই রিয়েলাইজেশনটা প্রথমে তোমার দরকার। ঠিক আছে, তারপরে এই রিয়েলাইজেশনটা যখন তোমার হয়ে যাবে যে না আমার আসলে পড়তে হবে, আমার আসলে ফাঁকি দিলে চলবে না, এই রিয়েলাইজেশনটা যখন তোমার চলে আসবে তখন যে কাজটা করতে হবে যে পুরোনো ক্লাসগুলা দ্রুত করে শেষ করে ফেলতে হবে। দেখো আমি যেখানে অফলাইনে পড়াই, অফলাইনেও কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সটা প্রায় শেষের দিকে, অনলাইনেও কিন্তু আমরা অনেক আগাই গেছি। তো দেখবা তোমাদের পরীক্ষার আগে খুব ভালোভাবে একটা টাইম গ্যাপ দিয়েই আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে দিব। বাট আমি তোমাদের কাছে বা আমরা তোমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে তোমার যেন গ্যাপ না থাকে, তোমার যেন প্রিপারেশনটা ভালো হয়। তো তোমার যদি প্রিপারেশনটা ভালো না থাকে, তুমি যদি গ্যাপ দাও, তুমি যদি ফাঁকি দাও, তাহলে আগে বুঝো, ঠিক আছে, সমস্যা সমাধান করতে গেলে আগে সমস্যা স্বীকার করতে হয়, ভুল স্বীকার করতে হয়। ধরো তুমি ভুল মানে সংশোধন করবা, সমস্যার সমাধান করবা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আগে ভুলটা স্বীকার করা। ঠিক আছে, প্রথম যে কাজটা ব্যর্থতা স্বীকার করা, বুঝছো? তাহলে ওই কাজটা তুমি আগে করবা যে না আমার ভুল হয়েছে, আমার সেই রিয়েলাইজেশনটা ভেতর থেকে তোমার আসতে হবে। দেন তারপরে তার জন্য যে কাজটা করা লাগে সেটা তোমার করতে হবে। কি কাজ করতে হবে? পরিশ্রম করতে হবে, ক্লাসগুলো শেষ করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটাই তো পরিশ্রম। তাহলে এই এই কাজগুলো তোমার করতে হবে। তো আসো, অনেক কথা বললাম, তো শুরু করে দিই আমরা। আশা করি সব কিছু ঠিকঠাক আছে। যদি কারো ভিডিও দেখতে সমস্যা হয় বা সাউন্ড না থাকে তাহলে একটু বের হয়ে আবার ঢোকো, অথবা এখানে সমস্যা হলে ওই ব্যাপে সমস্যা হলে ফেসবুকে যাও, ফেসবুকে সমস্যা হলে ওই ব্যাপে আসো। ঠিক আছে, অযথা কমেন্ট আর করবা না। তো এখন আমরা পড়ায় চলে যাব। মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা তুমি 9-10-এও পড়ছো, খুবই সহজ ছোট একটা চ্যাপ্টার। তাহলে অনেকে মনে করতে পারো ভাই এই অধ্যায়ে তাহলে আমরা কি পড়বো, আমি তো 9-10 সবই পড়ে আসছি। বাট তুমি দেখতে পারবা 9-10-এ তুমি যা কিছু পড়ে আসছো ওই জিনিসগুলো তো আমরা আরও অনেক ডিটেলসে পড়বো এবং আরও অনেক এক্সট্রা টপিক পড়বো, এবং 9-10-এর চেয়ে অনেক মজা করে টপিকগুলো আমরা পড়বো। 9-10-এ অনেক কিছু তোমার হয়তো মুখস্থ করা লাগছে, ঠিক আছে, অনেক প্রশ্ন তোমার মনে ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি হয়তো পাও নাই, বাট এখন তুমি সেই প্রশ্নগুলোর উত্তর পাবা। তো আশা করি কোনো সমস্যা হবে না।
তাহলে রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করো, ভয় পাওয়ার কিছু নাই, এখনও পর্যাপ্ত সময় আছে। তুমি এখন তোমার যেটা দরকার যে ভাই আমি পারবো কিনা, এইটা বাদ দাও, পারবো কিনা এটা তো একটা মানে অবশ্যই তুমি পারবা, ঠিক আছে। সমস্যার সমাধান আছে, তুমি আগে স্বীকার করো, নিজেকে আগে সমর্পণ করো যে না আমার ফাঁকি দেওয়া হয়ে গেছে, আমার এখন পড়াশোনায় ফিরতে হবে। যত দ্রুত পড়াশোনায় ফিরতে পারবা তত আসলে তোমার ভালো, তত তোমার মঙ্গল। তো চলো আমরা শুরু করি মহাকর্ষ চ্যাপ্টারে আজকে প্রথম ক্লাস। তো প্রথমে এই অধ্যায়ের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। প্রথমে যে টপিকটা আছে টপিকটার নাম হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ কথাটা বললেই বিজ্ঞানী নিউটনের চেহারাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। নিউটন এবং একটা আপেল গাছ, তাই না? আমরা একটা গল্প প্রচলিত আছে জানি যে নিউটন একদিন আপেল গাছের তলায় বসেছিল, পরে আপেলটা পড়ছে, একটা আপেল পড়ছে, তার মাথায় পড়ে নাই, ধরো সামনে কোথাও পড়ছে। আপেল পড়ার পরে নিউটন কী ভাবছে যে কী ব্যাপার, আপেলটা কেন মাটিতে পড়লো, আপেলটা কেন উড়ে আকাশের দিকে চলে গেল না? তো এইখান থেকেই সেই মহাকর্ষ আবিষ্কার করে ফেলছে। গল্পটা এইটা আমরা প্রচলিত আছে, এইটা আমরা জানি, বাট গল্পটা আমরা একটু ভুল জানি আসলে। নিউটনের আপেল পড়ছিল সত্যি কথা, নিউটন আপেল গাছের তলায় বসেছিল এটাও সত্যি কথা, এবং সেই আপেল গাছটা কিন্তু এখনও মানে আপেল গাছটা নাই, আপেল গাছের বংশধর কিন্তু এখনও আছে, ঠিক আছে। তোমরা একটু গুগল সার্চ করে দেখতে পারো, সেই আপেল গাছটা নাই বাট আপেল গাছের বংশধর ওইটাও এখনও আছে, কথিত আর কি, ঠিক আছে, সত্য মিথ্যা উপরওয়ালা জানে। তো এইবার শোনো যে নিউটনের মনে যে প্রশ্নটা জাগছিল আপেল পড়ার পরে, যে আপেল নিচে পড়লো, ভালো কথা, হয়তো পৃথিবী আপেলকে টানতেছে কোনো একটা বলে। তো আপেল যদি নিচে পড়ে তাহলে চাঁদ, আমরা যে চাঁদকে দেখি আকাশে, এই চাঁদ কেন মাটিতে পড়ে না? দেখো আপেল যখন বোটাচ্যুত হয়ে গেল তখন আপেল আর গাছের বোটার সাথে সংযুক্ত নাই, ঠিক আছে, সংযুক্ত নেই, তাহলে আপেল টুপ করে নিচে পড়ে গেছে। চাঁদ কি এমন যে একটা বড় লম্বা খুঁটির মাথায় চাঁদকে আমরা ঝুলাই রাখছি? বলো, তা তো না, তাই না? তাহলে চাঁদটা কেন পড়ে যায় না? চাঁদ কেন, আমরা আকাশে কেন চাঁদটাকে দেখতে পাই? চাঁদটা পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ার কথা না? নিউটনের মনে কোশ্চেন জাগছিল এইটা। তো এই কোশ্চেনটার অ্যান্সার তুমি জানো, এখন আমি এই কোশ্চেনের অ্যান্সার দিব, পরে দিব, এই অধ্যায়েই দিব, পরে দিব, বাট তুমি একটু মনে মনে এই কোশ্চেনের অ্যান্সারটা একটু খোঁজার চেষ্টা করবা, এটা হচ্ছে তোমার কাজ দিলাম, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা অনেকগুলো কাজ তোমাকে দিব, ভাবনা চিন্তা করার জন্য তোমাকে অনেকগুলো কাজ দিব, হ্যাঁ। তাহলে প্রথম কাজ হচ্ছে এই কোশ্চেনের উত্তরটা খুঁজে বের করা, যে আপেল কেন বোটাচ্যুত হয়ে মাটিতে পড়ে। তো আপেল যদি মাটিতে পড়ে তাহলে চাঁদ কেন মাটিতে পড়ছে না? কী সমস্যা? চাঁদ কিসের সাথে লাগানো আছে? আকাশে, তাই না? তো এইটার উত্তর তুমি খোঁজার চেষ্টা করবে। তো আসো আমরা টপিকে যাই, আমরা মহাকর্ষ বল এইটা পড়তে চাই। নিউটন হচ্ছে মহাকর্ষ বলের আবিষ্কারক। মহাকর্ষ বল মহাবিশ্বের দুইটা ভর বস্তুর মধ্যে ক্রিয়া করে। আমরা বাংলাতে মহাকর্ষ অভিকর্ষ দুইটা টার্ম বলি, কিন্তু ইংরেজিতে টার্ম কিন্তু অভিকর্ষ, মানে গ্র্যাভিটি, ইংরেজিতে একটাই, অভিকর্ষ ও গ্র্যাভিটি, মহাকর্ষ ও গ্র্যাভিটি। ইংরেজিতে আমরা কিন্তু গ্র্যাভিটি বলেই চিনি। এখন তুমি অভিকর্ষ আর মহাকর্ষ ছোটবেলায় তুমি শিখে আসছো। মহাবিশ্বের দুইটা ভর বস্তু, মহাবিশ্বের যে কোনো দুইটা ভর বস্তু, ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুইটা ভর বস্তুর মধ্যে এই কলমটা দুইটা মহাবিশ্বের দুইটা ভর বস্তু, পৃথিবী সূর্য অথবা চাঁদ এবং সূর্য, মানে মহাবিশ্বের যে কোনো দুটো ভর বস্তু, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল। আর এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি একটা বস্তু হয় পৃথিবী, তাহলে পৃথিবী এবং অপর বস্তুর মধ্যে আকর্ষণ বলকে সেটাকে আমরা বলি অভিকর্ষ। তাহলে আসলে অভিকর্ষ মহাকর্ষেরই অন্তর্ভুক্ত, অভিকর্ষ বল সেটা মহাকর্ষ বলেরই আসলে অন্তর্ভুক্ত। তো পৃথিবী এবং অন্য পৃথিবীর সাথে অন্য কোনো ভর বস্তুর আকর্ষণকে, ধরো পৃথিবী এবং চাঁদ, এদের যে আকর্ষণটা এটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ। তো এই অভিকর্ষকে মহাকর্ষ বললে ভুল হবে না, ইংরেজিতে আমরা গ্র্যাভিটি বলেই চিনি। তো আসো আমরা গ্র্যাভিটি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে এটাই আমরা নিউটনের সূত্র থেকে জানতে চাই। বিজ্ঞানী নিউটন সেই মহাকর্ষ বলের আবিষ্কারক, মহাকর্ষ বলের সূত্রের প্রবর্তক সে। তো নিউটন বলছে যে মহাবিশ্বের যে কোনো দুইটা ভর বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, ঠিক আছে, মহাবিশ্বের যে কোনো দুটো ভর বস্তু, যে কোনো দুটো ভর বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, ঠিক আছে, যে বলে আকর্ষণ করে
সেই আকর্ষণ বলের মান, ঠিক আছে, সেই আকর্ষণ বলের মান আকর্ষণ বলের মান এক বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। দেখো দুইটা ভর বস্তু, একটা ভর m1, এর একটা ভর m2। তাহলে এই m1 m2 কে আকর্ষণ করবে, m2 আবার m1 কে আকর্ষণ করবে। m1 এর সেন্টার এটা, m2 এর সেন্টার এটা। এই আকর্ষণ বল সেন্টার টু সেন্টার ক্রিয়া করে, কেন্দ্র বরাবর ক্রিয়া করে। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যকার সংযোজক সরলরেখা, কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব, এই দূরত্বটাকে বললাম r। তাহলে m1 ভরের বস্তুটা সে m2 ভরের বস্তুকে তার দিকে আকর্ষণ করবে। এই m2 ভরের বস্তুটা সে m1 ভরের বস্তুটাকে তার দিকে আকর্ষণ করবে। এই ডিরেকশন। আর অনেকে বলছে ভাই আকর্ষণ বলে ডিরেকশন একবার এটা আরেকবার এটা। হ্যাঁ, m1 m2 কে আকর্ষণ করবে এটা, আর m2 m1 কে আকর্ষণ করবে এইটা, ডিরেকশন এইটা। তাহলে এই যে বলটা f, এই বলটাও কিন্তু এই যে একই বল f, পরস্পরকে যে বলে আকর্ষণ করে। তো আকর্ষণ বলের দিকটা যদি আমি m2 এর উপর আকর্ষণ বলের দিক চিন্তা করি, তাহলে m1 m2 কে টানবে, তখন আকর্ষণ বলের ডিরেকশন এটা। আর যদি আমি m1 এর উপর m2 কর্তৃক আকর্ষণ বল চিন্তা করি, যে কার উপর, m1 এর উপর, কার দ্বারা, m2 এর দ্বারা, তাহলে m2 m1 কে যখন তার দিকে টানবে তখন ডিরেকশন হচ্ছে এইটা। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, ধরো এইটা হচ্ছে কার উপর বল, 1 নং বস্তুর উপর বল, কার দ্বারা, 2 নং এর দ্বারা, তাহলে 1 2 F12। আর এটাকে আমরা বলতে পারি কার উপর বল, 2 নং ভরের বস্তুর উপর বল, কার দ্বারা বলটা, 1 নং ভরের বস্তুর উপর, তাহলে এটাকে বললাম 2 1। তাহলে F21 আর F12 এই দুইটা কিন্তু সেম, একই জিনিস, মান কিন্তু সমান। F12 F21 এদের মান কিন্তু সেম। হ্যাঁ, ডিরেকশন বিপরীত। বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। দেখো তোমাকে আগে বলছিলাম, যেমন মনে করো দড়ির টান, একটা দড়ি হইলে ভালো হইতো। ধরো ধরো এই যে দড়িটা, এই যে দেখো দড়ি, এইভাবে আমি ধরে আছি, এই, তাহলে এই দড়ির টান কোন বরাবর ক্রিয়া করতেছে? এই দড়ির টানটা, এই যে দড়ি, এই দড়ির টানটা এই বরাবরও ক্রিয়া করতেছে, এই বরাবরও ক্রিয়া করতেছে। কিভাবে? এই দেখো, এই হাতটা, এই হাতটা, এই হাতকে এই দিকে টানতেছে, তখন ডিরেকশন এটা। আবার এই হাতটা, এই হাতকে এই দিকে টানতেছে, তখন ডিরেকশন এটা। বুঝতে পারছো? টান জোড়ায় জোড়ায় কাজ করে। এই একটা টান না থাকলে আরেকটা টান থাকতো না। ধরো আমি এই হাতটাকে সরাই নিলাম, দেখো এদিকে দেখো, এই হাতটাকে, এই যে এই হাতটাকে সরাই নিলাম, তাহলে দেখো দড়িতে টানতে পারবা? দেখো টান আছে? নাই। তাহলে এই টান আর কিন্তু নাই। তাহলে এই যে বল সবসময় কি জোড়ায় জোড়ায় কাজ করে, বুঝলা? তাহলে এবার আসো এই আকর্ষণ বিকর্ষণ, সরি বিকর্ষণ তো না, আকর্ষণ, ভর বস্তু দুইটা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে সেই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে লিখে ফেলি একটু ম্যাথমেটিক্যালি, এফ সমানুপাতিক m1 m2। ওকে, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবার 2 নম্বর বলা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আর। দূরত্ব বলতে আমরা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বুঝবো, এফ। দূরত্বের বর্গের হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, স্বাভাবিক, দূরত্ব বাড়লে বল কমে না। দুইটা ভরবস্তু যত দূরে সরে যাবে, একটা একটাকে তত কম বলে আকর্ষণ করবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বলটাও তত কম হবে। তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে আকর্ষণ বল, এটা এদের কেন্দ্রদ্বয়ের এই যে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এভাবে ক্রিয়া করে না। ঠিক আছে, ধরো এটা m1 আর এটা m2। এই আকর্ষণ বল m1 m2 কে আকর্ষণ করতেছে, m2 m1 কে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলটা কেন্দ্রদ্বয়ের এরকম সংযোজক আঁকাবাঁকা সরলরেখার উপর, আঁকাবাঁকা রেখার উপর ক্রিয়া করে না। এই বরাবর বল ক্রিয়া করে না। ধরো এইভাবে বল ক্রিয়া করে, এইভাবে বল ক্রিয়া করতেছে, এইটা না, এইভাবে বল ক্রিয়া করে না।
তাহলে বল ক্রিয়া করে কিভাবে? একেবারে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা এই বরাবর বলটা ক্রিয়া করে। কথা কি বোঝা গেছে? তাহলে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর বলটা ক্রিয়া করে। তাহলে এই আকর্ষণ বলের মান কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি একসাথে করি, ধরো এইটা এবং এটাকে যদি একসাথে করি, তাহলে আমরা পাই এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি একসাথে করি, কম্বাইন করি, তাহলে এটা পাই। এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দিব। এই আকর্ষণ বলের মান আর কোনো কিছুর উপর কি ডিপেন্ড করে? ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। স্বাভাবিক, ভরদ্বয়ের কেন গুণফলের সমানুপাতিক? চিন্তা করো তো, ভরের জন্যই তো আকর্ষণ বল। তাহলে ভর দুইটার মান যত বেশি হবে তত বেশি বলে আকর্ষণ করবে, এবং দূরত্ব যত কম হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলের মান তত কম হবে। তাহলে এইগুলোর উপরই ডিপেন্ড করে। আর কোনো রাশির উপর কি ডিপেন্ড করে? উত্তর হচ্ছে না, আর কারো কিছুর উপর ডিপেন্ড করে না। এইবার আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিব। সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আনবো। ধ্রুবকটা কে না, ধ্রুবকটাকে আমরা কে দিয়ে লিখবো না। কে দিয়ে লিখে কে এর মান ভাই এক ধরেন না, এটাকে ধ্রুবকটাকে আমরা কে দিয়ে লিখবো না, এখানে ধ্রুবকটা হবে জি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বলের সূত্র। তাহলে আমরা 9 10 এটা জানতাম না, যে F = g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। ঠিক আছে, কথা বুঝলা? ওকে, এইবার আসো, এইটা হচ্ছে মহাকর্ষ বল। সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবক আনলাম। ধ্রুবকটা জি, এটা কোথায় পেলাম? জি কোথায় পেলাম? একটা কোশ্চেন, জি কেন এটা কোথায় পেলাম? নর্মালি আমরা কি করি বলো তো? নর্মালি আমরা কি করি? আমরা একটা ধ্রুবক আনার দরকার হলে ধ্রুবক লিখি কে, তারপরে কে এর মান আরবিটারি কনস্ট্যান্ট, কে এর মান এক বসাই দিই, তাই না? কে এর মান কি করি? এক বসাই দিই। তো এখানে আমরা কি করছি? এখানে আমরা F = g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার জি নিছি। জি কেন? দেখো, ধ্রুবক বলা যায় দুই ধরনের হয়। একটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, যেটাকে আরবিটারি কনস্ট্যান্ট আমরা বলি মাঝে মাঝে। তো এই ইচ্ছামূলক ধ্রুবকের মান ধরো আমরা কে দিলাম, কে এর মান এক ধরে নিলাম, হতে পারে। আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট। এক্সপেরিমেন্ট, এখানে কোনো ধ্রুবক লাগবে কিনা সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে নির্ধারণ করতে হয়। অনেক বলতে ভাই কেন এক্সপেরিমেন্ট? ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো। দেখো, মহাবিশ্বের দুইটা ভর বস্তু, এই মহাবিশ্বের দুইটা ভর বস্তু, এরা পরস্পরকে কত বলে আকর্ষণ করবে এটা কিন্তু তুমি নির্ধারণ করার কেউ না, তুমি বলে দেওয়ার কেউ। পৃথিবী আর চাঁদ পরস্পরকে কত বলে আকর্ষণ করবে এটা কি তুমি বলে দেওয়ার কেউ? চাঁদ আর সূর্য পরস্পরকে কত বলে আকর্ষণ করবে এটা কি তুমি বলে দেওয়ার কেউ না। তাহলে এইখানে আকর্ষণ বলের মানটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে কিনা, এই ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক থাকার পরে আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে কিনা, এইটা বোঝার জন্য কি করতে হবে? একটা এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে জি নির্ণয়ের একটা এক্সপেরিমেন্ট, মানে জি মানে ধ্রুবক। এই ধ্রুবক এখানে আসলে কত লাগবে, কি দিলে ম্যাচ হবে, সমান চিহ্ন দিয়ে লেখা যাবে। সমানুপাতিক উঠাই দিয়ে কি হলে এখানে কত বসালে আমি সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো, সেই কত বসালে সেই মানটা জি, এবং এই জি এর মানটা এক্সপেরিমেন্ট করে বের করা হয়। এক্সপেরিমেন্ট করে, তাহলে জি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট। একটা পরীক্ষার সাহায্যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা বের করা হয়। তাহলে জি কে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি, আমরা পড়ছি, এই মহাকর্ষ ধ্রুবক জি এর মান 6.673 × 10⁻⁻11। এককটা কি হবে? জি এর একক খুব সহজ, জি এর একক জি = f/r² ডিভাইডেড বাই m1 m2। তাহলে উপরে নিউটন মিটার স্কোয়ার আর নিচে কেজি স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে একক। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে জি এর একক। এই জি এর একক কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে, বা জি এর সঠিক মান কোনটি। তো মানগুলো ঠিক থাকে, তারপরে এককগুলো একটু উল্টাপাল্টা থাকে, তাহলে সেটা সুন্দর করে লেখা যাবে না। এবার জি কি করা হয়েছে? একটা পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে। জি এর মান পরীক্ষার মাধ্যমে, একটা এক্সপেরিমেন্টের
মাধ্যমে পাওয়া যায়, মাধ্যমে পাওয়া যায়। জি এর মানটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া যায়। এবার কি এক্সপেরিমেন্ট, এটা আমাদের বইতে নাই, ঠিক আছে। জি এর মান নির্ণয়ের যে এক্সপেরিমেন্ট সেটা আমাদের বইতে নাই। এটা তুমি ধরো গুগল সার্চ করলে পাইতে পারো, বা আমি তোমাদের একটু দেখাই। এই যে একটা বইয়ে আছে জি এর মান নির্ণয়ের এক্সপেরিমেন্ট। এটা পরীক্ষায় কখনো আসবে না, জাস্ট একটু জানার জন্য যে আসলে জি এর মান আকাশ থেকে টুপ করে পড়ে নাই, ঠিক আছে। জি এর মান আকাশ থেকে টুপ করে পড়ে নাই। দেখো এই যে এইখানে দেখো, এই যে মহাকর্ষ ধ্রুবক জি এর মান নির্ণয়, মহাকর্ষ ধ্রুবক কই গেল, এদিকে নিয়ে আসি না, এদিকে। মহাকর্ষ ধ্রুবক জি এর মান নির্ণয়, জি এর মান নির্ণয়ের এই যে দেখো একটা পরীক্ষা আছে, একটা পরীক্ষার মাধ্যমে এটা পাওয়া যায়। এই যে এই পাশে দেখো এরকম একটা পরীক্ষা আছে, এই যে পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে এই যে জি এর মানটা পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা গুগল সার্চ করলে পাইতে পারো, বাট এটা পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? কারণ এটা পরীক্ষা আসবে না, এটা এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না, এটা আমাদের বইতে নাই। বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ দিয়ে দিই এটা, আর দেখি আমি যদি চাই আমি পড়াইতে পারি, ঠিক আছে। বাট তোমাদের একটা কাজ দিই, আগে তোমরা নিজেরা চিন্তা করবা, সব কিছু হাতে কলমে শেখাই দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে কাজ, ঠিক আছে। আজকে কাজ দিব অনেকগুলা। জি এর মান নির্ণয়ের পরীক্ষা, জি এর মান নির্ণয়ের পরীক্ষা, এটা খুঁজে খুঁজে বের করবা। দেখি কি পরীক্ষার মাধ্যমে, ধরো নিজেকে একটু চিন্তা করবা যে ধরো নিউটনের আত্মা তোমার উপরে ভর করছে, ঠিক আছে। তো এখন নিউটনের আত্মা তোমার উপরে ভর করলে তোমার তো জি এর মান কিভাবে পাওয়া গেল এটা জানতে হবে। তো ওইটা তুমি চিন্তা করবা, দেখি তো জি এর মান কেমনে পাওয়া গেল, বিজ্ঞানীরা জি এর মান কিভাবে পাইছে, তো এটা খুঁজে বের করবা। বুঝতে পারছো? এটা তোমাদের কাজ দিলাম। তা আসো, তাহলে জি এর মানটা পেয়ে গেলাম। তাহলে মহাকর্ষ বলের সূত্র হচ্ছে এটা F = G m1 m2 / r²। এইবার জি কে, এই যে মহাকর্ষ ধ্রুবক জি, একটা 2 মার্কের সুন্দর একটা কোশ্চেন, জি কে কেন বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলা হয়? বিশ্বজনীন বা সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়, মহাকর্ষ ধ্রুবক বলা হয়। 2 মার্কের কোশ্চেন হিসাবে এটা আসে, ধ্রুবক বলা হয়। কেন বলা হয়, কারণটা কি? দেখো, সর্বজনীন মানে সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে। সর্বজনীন মানে কি? সবার জন্য প্রযোজ্য। তোমরা 9-10 দুইটা চার্জের মধ্যে আকর্ষণ পড়ে আসছো না? ধরো একটা চার্জ Q1, একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2, একটা চার্জ Q1 একটা চার্জ Q1 এবং আর একটা চার্জ Q2। ধরো এটা প্লাস চার্জ, তো এটা মাইনাস চার্জ, পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে। Q1 Q2 কে আকর্ষণ করবে, Q2 Q1 কে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান F। তো F = K, একটা ধ্রুবক K বা C দিয়ে লিখছো তোমরা 9-10 C, Q1 Q2 / r²। একেবারে মহাকর্ষ বলের ডুপ্লিকেট, তাই না? টুকলি করছে, নিউটনের থেকে কুলম্ব টুকলি করছে। এটা হচ্ছে কুলম্ব বলের সূত্র। এখানে এই সি হচ্ছে ধ্রুবক। এই সি এর মান ছিল 9 × 10⁹, মনে টনে পড়ে কিনা দেখো তো। এই সি = কি ছিল জানো? 1/4πε। এই চিহ্নটা হচ্ছে এপসাইলন। 1 এবং 4π এ তো ধ্রুবক, তুমি বুঝে গেছো। এপসাইলন এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করার ক্ষমতা। এটা ডিপেন্ড করে কার উপর জানো? মাধ্যমের উপর, মাধ্যমের উপর নির্ভর করে এটা। শূন্য মাধ্যমের জন্য এর মান 8.854 × 10⁻⁻12। শূন্য মাধ্যমের জন্য এর মানটা 8.854 × 10⁻⁻12। অন্য কোনো মাধ্যম হলে এপসাইলনের মান এটা আর হবে না, মানটা চেঞ্জ হবে। মানটা কি হবে? চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা যদি চেঞ্জ হয় তাহলে সি চেঞ্জ হবে। তাহলে এই সি যে ধ্রুবকটা 9 × 10⁹, এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। অন্য কোনো মাধ্যম হলে কিন্তু 9 × 10⁹ হবে না। তাহলে এইবার তুমি বলো, এই যে ধ্রুবক সি, সে কি সর্বজনীন ধ্রুবক? বলো, সর্বজনীন না। কেন না? কারণ মাধ্যম চেঞ্জ হলে এ চেঞ্জ হয়। দুটো চার্জ পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে বায়ু মাধ্যমে থাকুক এবং ওই সেম দূরত্বে পানি মাধ্যমে থাকুক বা অন্য কোনো মাধ্যমে থাকুক, পরস্পরকে কিন্তু একই বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। কথা হচ্ছে ভাই চার্জের মান তো আমি চেঞ্জ করি নাই, Q1 Q2 একই,
মধ্যকার দূরত্ব আমি চেঞ্জ করি নাই, দূরত্ব তো একই রাখছি। চেঞ্জ করছি কি? চেঞ্জ করছি মাধ্যম। এই মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে কি চেঞ্জ হয়ে গেছে? সি চেঞ্জ হয়ে গেছে, কারণ সি এর মধ্যে 1/4πε আছে। এপসাইলন মাধ্যমের উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস সিও মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে এই সির সর্বজনীন ধ্রুবক নয়। তাহলে দুটো চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে ভিন্ন ভিন্ন মাধ্যমে পরস্পরকে ভিন্ন ভিন্ন বলে আকর্ষণ বিকর্ষণ করে। তাহলে আকর্ষণ বিকর্ষণ বলের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাধ্যম ভেদে, ধ্রুবকটা মাধ্যম ভেদে চেঞ্জ হয়ে যাচ্ছে। কথা বুঝছো? তোমার আরো একটা জিনিস দেখাই, বলো তো প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক এটা ধ্রুবক নাকি এর চেঞ্জ টেঞ্জ হয়? মানে এটা কি সর্বজনীন ধ্রুবক? অবশ্যই প্রতিসারাঙ্ক ধ্রুবক। তো এটা কি সর্বজনীন ধ্রুবক? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে না। যেমন কাচের প্রতিসারাঙ্ক জানি 1.5, নর্মালি কাচের প্রতিসারাঙ্ক 1.5। এই কাচের প্রতিসারাঙ্ক 1.5, কাচের প্রতিসারাঙ্ককে ইটা দিয়ে লেখা হয়। কাচের প্রতিসারাঙ্ক এটা 1.5, এটা শূন্য মাধ্যমের সাপেক্ষে। কিন্তু যদি অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে হয় তাহলে কিন্তু আর 1.5 হবে না। পানির প্রতিসারাঙ্ক 4/3, পানির, এটা কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। শূন্য মাধ্যমের সাপেক্ষ ছাড়া অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসারাঙ্ক 4/3 হবে না। তাহলে দেখো প্রতিসারাঙ্ক এটা কিন্তু এই যে মাধ্যম ভেদে প্রতিসারাঙ্ক এই ধ্রুবকটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এ বিশ্বজনীন ধ্রুবক বা সর্বজনীন ধ্রুবক নয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এই ইটা, এই কুলম্ব বল ধ্রুবক সি, এদেরকে বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলা যাবে না, কিন্তু জি কে বলা যাবে। কেন বলা যাবে? কারণ দুটো ভর বস্তু, ধরো একটা ভর m1 m2, এরা নির্দিষ্ট দূরত্ব থেকে বায়ু মাধ্যমে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, ধরো বায়ু মাধ্যমে আছে, বায়ু বা শূন্য মাধ্যমে আছে, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে জি m1 m2 /r²। যদি মাধ্যম চেঞ্জ হয়, ধরো অন্য কোনো মাধ্যম, ধরো পানি মাধ্যমে ডুবে আছে, ধরো পানি, ওই সেম দুইটা ভর সেম দূরত্বে আর দূরত্বে, এবার ধরো পানি মাধ্যমে, তাহলে এবার যে বলে আকর্ষণ করে এফ জি m1 m2 কত r²। তাহলে বলো এই বলের মানটা কি চেঞ্জ হচ্ছে? না, বলের মানটা একই থাকছে। এখানে ধরো f1, এখানে ধরো f2, তাহলে f1 আর f2 সমান থাকছে। কেন সমান থাকছে? কারণ ধ্রুবক জি চেঞ্জ হয় নাই। বায়ু মাধ্যমের জন্য ধ্রুবক জি এর মান যা, পানি মাধ্যম হইলেও তাই। অর্থাৎ দুইটা ভর বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব থেকে শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, পানি মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে একই দূরত্ব থেকে একই বলে আকর্ষণ করবে। তাহলে ধ্রুবকের মান জি এর মানটা চেঞ্জ হচ্ছে না। এই কারণে জি যে কোনো মাধ্যমের জন্য একই, মাধ্যমের উপর ডিপেন্ড করে না। যেহেতু মাধ্যমের উপর ডিপেন্ড করে না, এই কারণে সে সর্বজনীন। এই কথা কি বুঝছো? সে সর্বজনীন এবং মহাবিশ্বের যে কোনো দুইটা ভর বস্তুর মধ্যে, যে কোনো দুইটা, সেটা পৃথিবী হোক, মঙ্গল হোক, তারপরে পৃথিবী হোক, চাঁদ হোক, সূর্য হোক, মঙ্গল হোক, ঠিক আছে, যে কোনো দুইটা ভর বস্তু, তাদের মধ্যে আকর্ষণ হিসাব করার জন্য জি এর মান জি থাকবে এবং তার মান এটাই হবে। এই মানটা কখনো কোনো মাধ্যম ভেদে বা কোনো স্থান ভেদে তুমি চেঞ্জ হইতে দেখবা না। এই কারণে জিকে বলা হয় সর্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক। তাহলে মাধ্যম বা স্থান ভেদে, মাধ্যম বা স্থান, স্থান মানে স্পেস আর কি, স্পেস ভেদে জি এর মান পরিবর্তিত হয় না। জি এর মান পরিবর্তিত হয় না। এই কারণে জিকে গ্র্যাভিটেশনাল মানে জিকে বিশ্বজনীন বা সর্বজনীন ধ্রুবক বলে। কি কথা কি বুঝছো? ওকে, ঠিক আছে। 2 মার্কের প্রশ্ন হিসাবে আসলে সুন্দর করে লিখে দিবা, আর একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিতে পারলে তো খুবই চমৎকার। এইবার আসো, আমরা এবার পড়বো হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। দেখো, এটা হচ্ছে পৃথিবীকে ধরলাম একটা সুষম গোলক। পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর। এবার পৃথিবী পৃষ্ঠের উপর খুবই সামান্য উচ্চতা থেকে, ঠিক আছে, খুবই সামান্য উচ্চতা, ধরো এই যে সামান্য উচ্চতা, অনেক বেশি উচ্চতায় যাওয়া যাবে না, খুবই সামান্য উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিলাম। তো খুবই সামান্য উচ্চতা থেকে যখন কোনো বস্তুকে আমি ফেলে দিব, তখন এই বস্তুটা মহাকর্ষ বলের টানে নিচের দিকে পড়বে। ধরো এই বস্তুটার ভর এম, তাহলে এই বস্তু একটা মহাকর্ষ বল অনুভব করবে, মহাকর্ষ বল এফ বলে পৃথিবীর দিকে টান অনুভব করবে। ঠিক আছে, তাহলে এই যে বস্তুটা তার ভর ছোট হাতের এম,
পৃথিবী তাকে এফ বলে কেন্দ্রের দিকে টানবে, কারণ দুইটা ভর বস্তু, ধরো এ একটা ভর বস্তু আর পৃথিবী একটা ভর বস্তু, এদের মধ্যে আকর্ষণ বল এই কেন্দ্রের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে এই যে আকর্ষণ বলটা এফ, এই আকর্ষণ বলটা এফ হবে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ভালো করে বুঝবা এবার, হবে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব, মানে এই দূরত্বটা। তো যেহেতু এই দূরত্বটা খুবই নগণ্য, ভালো করে বুঝো, এই দূরত্বটা খুবই নগণ্য দূরত্ব, তাহলে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের এই দূরত্বটাকে আমরা আর দিয়ে লিখে দিতে পারি, এবং তখন এটা হচ্ছে আর স্কোয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে আর স্কোয়ার। তুমি আমার বলো তো, তুমি তো দুই ধরনের বল জানো, বলো বল কয় ধরনের জানো? বলো বলো বলো, বল কয় ধরনের জানো? দুই ধরনের, তাই তো? কি? পরিবর্তনশীল বল, 10 ধরনের বল তো বাবা। পরিবর্তনশীল বল আর ধ্রুবক বল। ধ্রুব বল, বল হয় দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বল, ধ্রুব বল, এবং আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল, যে বলের মানটা সরণের উপর বা সময়ের উপর নির্ভর করে। ধরো এফ অফ 2t সময়ের উপর ডিপেন্ড করে, এফ অফ 2x, এক্স হচ্ছে সরণ, অথবা ধরো দূরত্বকে আর দিয়ে লিখলে 2r এত নিউটন, তাহলে এফ আর এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ এফ অফ টি অথবা এফ অফ আর বা এক্স এরকম যদি হয়, তাহলে সেই বলকে বলা হয় পরিবর্তনশীল বল। সময়ের উপর এবং সরণের উপর ডিপেন্ড করে করে বলের মানটা চেঞ্জ হয়। এরকম একটা উদাহরণ কি? স্প্রিং বল, এটা আমরা পড়ছি অলরেডি, তাই না? পড়ছি না? স্প্রিং বল কি? একটা পরিবর্তনশীল বল। একটা স্প্রিং এই যে শিথিল অবস্থায় আছে, এবার এই স্প্রিংটাকে টেনে প্রসারিত করলাম, কতটুকু এক্স পরিমাণ প্রসারিত করলাম, তাহলে এই যে প্রত্যয়নী বল এফ, যদি বলের মানটা চিন্তা করি তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। দেখো এক্স এর উপর ডিপেন্ড করে, পরিবর্তনশীল বল। ধ্রুব বল কেমন? 2 নিউটন ধ্রুব, বস্তুর উপর যতক্ষণ বল প্রযুক্ত হচ্ছে, ধরো 10 সেকেন্ড ধরে বল প্রযুক্ত হলো, সেই 10 সেকেন্ডে প্রযুক্ত বলের মান 2 নিউটন, বাড়ে নাই কখনো, ধ্রুব বল। ঠিক আছে? এফ ইকুয়াল টু 5 নিউটন, এটা হচ্ছে ধ্রুব বল, যে সরণ বা সময়ের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এইবার তুমি আমাকে বলো তো, মহাকর্ষ বলটা কেমন বল? পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? বলো, মহাকর্ষ বলটা কেমন বল? পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? পরিবর্তনশীল বল। ইয়েস। কেন পরিবর্তনশীল বল? মহাকর্ষ বলের সূত্র কি? মহাকর্ষ বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে আর কি? আর হচ্ছে বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব, m1 m2 এদের মধ্যকার দূরত্ব, এই দূরত্বটা আর। দূরত্ব যদি কমাই তাহলে বল বেশি হবে, দূরত্ব যদি বাড়াই তাহলে বলটা কম হবে। তাহলে এফ আর এর উপর ডিপেন্ড করে, তাহলে এ হচ্ছে এফ অফ আর, তাহলে এটা পরিবর্তনশীল বল। এটা কি বল? পরিবর্তনশীল বল। আচ্ছা, পরিবর্তনশীল বলের জন্য কোনো বস্তুর উপর যদি ত্বরণ হয়, তাহলে সেই ত্বরণটা কি হবে বলো এবার? পরিবর্তনশীল বলের জন্য যদি কোনো বস্তুর উপর ত্বরণ হয়, তাহলে সেই ত্বরণটা কি ত্বরণ? এটাও পরিবর্তনশীল ত্বরণ অবশ্যই, তাই না? কারণ বস্তুর ভর তো কনস্ট্যান্ট, বস্তুর ভর কনস্ট্যান্ট। ধরো 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 কোনো বস্তুর উপর পরিবর্তনশীল বল প্রযুক্ত হইল, তাহলে সেই বল প্রযুক্ত হইলে এফ ইকুয়াল টু এম এ, আমরা নিউটনের ল জানি, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এইটা যদি পরিবর্তনশীল বল হয়, পরিবর্তনশীল বল হয়, তাহলে এই যে ত্বরণটা এ, এটাও পরিবর্তনশীল ত্বরণই হবে। এটা কি সবাই বুঝতে পারছো? এম তো ধরো কনস্ট্যান্ট, তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি চেঞ্জ হয়, ত্বরণও চেঞ্জ হবে, স্বাভাবিক কথা। কি ক্লিয়ার? বোঝা গেছে এইটুকু? এবার আমরা চাইছিলাম কি? অভিকর্ষ ত্বরণ। আসো, অভিকর্ষ ত্বরণ। এইবার তুমি বলো, ধরো এইটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবী, এর ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে সামান্য উচ্চতা, খুবই সামান্য উচ্চতায় এখানে একটা বস্তু, ধরো একটা বিল্ডিং এর উপর থেকে, এই যে মনে করো একটা বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে তুমি ফেলে দিছো, এম ভরের একটা বস্তু, সেই বস্তুটাকে তুমি এই বিল্ডিং এর উপর থেকে ফেলে দিছো।
ধরো তুমি যে বাসায় থাকো সেই বাসার উপরে গিয়ে ফেলে দিছো, ফেলে দিলে এই বস্তুটা নিচের দিকে পড়বে। কেন পড়বে নিচের দিকে? বলো, এটা উপরে যাবে না কেন? কেন এটা নিচের দিকে পড়বে বলো? কারণ পৃথিবী তাকে আকর্ষণ করতেছে, পৃথিবী তাকে টানতেছে। কত বলে টানতেছে? এফ বলে টানতেছে, এফ বলে টানতেছে। তাহলে সেই এফ ইকুয়াল টু, একটু আগে আমরা বের করছি, তাহলে সেই এফ ইকুয়াল টু কি হবে? জি পৃথিবীর ভর বড় হাতের এম, বস্তুর ভর ছোট হাতের এম, ডিভাইডেড বাই কেন্দ্র থেকে এর দূরত্ব, কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্রের দূরত্ব। তাহলে সেই দূরত্বটা কত? যদি এটা নগণ্য দূরত্ব হয়, এটা খুবই নগণ্য দূরত্ব হয়, তাহলে এখান থেকে এর কেন্দ্রের যে দূরত্ব সেটা হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ আর, আর স্কোয়ার। এইবার তুমি বলো এই বলটা কেমন বল হওয়া উচিত? বলো তো এই বলটা কেমন বল হওয়া উচিত? অবশ্যই পরিবর্তনশীল বল। এটা পরিবর্তনশীল বল হওয়া উচিত। কেন? কারণ মহাকর্ষ বল এটা পরিবর্তনশীল বল হওয়া উচিত, আসলে হওয়া উচিত, কিন্তু কিন্তু এটা পরিবর্তনশীল বল না। এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ধ্রুব বল। ভালো করে শোনো, এটাকে ধ্রুব বল। নর্মালি ধরো এই যে নগণ্য উচ্চতা, এটা ধরো এইচ, তাহলে এখানে আসলে হওয়া উচিত আর প্লাস এইচ এর স্কোয়ার, বুঝছো? আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে এটা পরিবর্তনশীল বল হওয়া উচিত, বুঝলা? এইবার কথা হচ্ছে কি, বলা হচ্ছে এইচ অতি নগণ্য হলে, অতি নগণ্য হলে তখন বল এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তখন এটা আর পরিবর্তনশীল নাই, এটা তখন ধ্রুব বল হয়ে যাবে। ধ্রুব বল বিবেচনা করা যাবে, বিবেচনা করা যাবে। বলো তো বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? এটাকে বিবেচনা করা যাবে। কেন? এইচ এর মান অতি নগণ্য। তো এইচ এর মান যদি অতি নগণ্য হয়, তাহলে নিচে এখানে আর ফিক্সড, দেখো ব্যাসার্ধ ফিক্সড, এটা ফিক্সড, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6400 কিলোমিটার, বুঝছো? তো 6400 কিলোমিটার থেকে ধরো তোমার বিল্ডিং এর উচ্চতা 50 মিটার, 100 মিটার, 100 মিটার উপর থেকে তুমি বস্তু ফেলে দিছো। তো 6400 কিলোমিটারের কাছে 100 মিটার কিছু আসলে? তাহলে এখানে কেউ যদি 6400 কিলোমিটার তার স্কোয়ার লিখে, আর তুমি যদি 6400 কিলোমিটারের সাথে 50 মিটার যোগ করে তার স্কোয়ার লিখো, এই বলের কি খুব বেশি ডিফারেন্স হবে? বলো, খুব বেশি ডিফারেন্স কিন্তু হবে না। তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। এই কারণে যদি এইচটাকে আমরা নগণ্য চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি এই বলটাকে ধ্রুব বল বিবেচনা করতে পারি কিনা? বোঝা গেছে? ধ্রুব বল বিবেচনা করতে পারি যদি আমি এইচটাকে অত নগণ্য চিন্তা করি। তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি যদি বলো ভাই ধরেন আমি ব্যাসার্ধের, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় উঠে তখন একটা বস্তুকে ফেলে দিব, ভাই তখন একটা বস্তুকে ফেললে তো আমি এফটাকে আর ধ্রুব বলতে পারবো না। তখন তো অবশ্যই পরিবর্তনশীল বল। তখন কি? অবশ্যই পরিবর্তনশীল বল। আমরা কি বের করতে চাই? অভিকর্ষ ত্বরণ বের করতে চাই। তুমি তোমার বাসার বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছো, তো বস্তুটাকে ফেলে দিলে ওই বস্তুটা নিচের দিকে পড়বে। কেন? মহাকর্ষ বলের কারণে। মহাকর্ষ বলের কারণে নিচের দিকে পড়বে। কি আমার কথা বোঝা গেছে? এই মহাকর্ষ বলের কারণে নিচের দিকে পড়বে, তাহলে বল প্রযুক্ত হলে তো ত্বরণ হবে। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই বস্তুর ভর কত? এম, তার উপর প্রযুক্ত মহাকর্ষ বল কত? মহাকর্ষ বল বা অভিকর্ষ বল যেটাই বলো না, কত? কত? এফ। তাহলে এফ এর জন্য এই বস্তুর উপর একটা ত্বরণ হবে না? এই বস্তুর একটা ত্বরণ হবে। তাহলে এই বস্তুর যে ত্বরণটা হবে সেটা হচ্ছে এ। এখন এই বলটা কি বল? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বা অভিকর্ষ বল, এই বলের নাম অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল হলে এই ত্বরণটাকে এ কে তখন আমরা বলবো জি। এখন প্রশ্ন হচ্ছে এই জিটা কি পরিবর্তনশীল নাকি ধ্রুবক? আসলে জি এর মান, আসলে জিটা পরিবর্তনশীল। ভূপৃষ্ঠ থেকে যদি অনেক উচ্চতায় ওঠে তখন এইচ এর মানটা তো একটা, মনে করো যে চোখে পড়ার মতো মান, ওটাকে তো আর বাদ দেওয়া যাবে না। তাহলে তখন কিন্তু বলটা পরিবর্তনশীল, সেই বলের কারণে যে ত্বরণটা হবে সেটাও একটা পরিবর্তনশীল ত্বরণ। কিন্তু এখন আমরা বলতেছি যে না, জিটাকে আমরা ধ্রুব ত্বরণ বলতে পারি, এটাকে ধ্রুব বলতে পারি। তো ধ্রুব বলতে পারি কোন শর্তে? ইচ্ছা মতো বলতে পারি ধ্রুব না, ধ্রুব বলতে পারি যখন এইচ অনেক নগণ্য হবে। কি কথা বুঝছো? আবার বলতেছি, যারা খুব ভালো করে শোনো নাই আবার শোনো। আসলে এই বলটা তো পরিবর্তনশীল বল, তাই না? মহাকর্ষ বল দূরত্বের উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমি বলতেছি এইচ অনেক নগণ্য, এই যে এইচটা অনেক নগণ্য, তাহলে নগণ্য যদি হয় তাহলে তখন এই বলটাকে ধ্রুব বল বলতে পারি।
তাহলে এই ধ্রুব বলের জন্য, এই বলের জন্য ত্বরণ হবে, একটা বস্তুকে তুমি তোমার বিল্ডিং এর উপর থেকে নিয়ে ফেলে দিলা, ফেলে দিলে বস্তুটা নিচে পড়বে, কারণ ওর উপরে বল প্রযুক্ত হবে। তাহলে প্রযুক্ত বল এফ, এই এফ ইকুয়াল টু, তখন আমি লিখে দিব যে এই প্রযুক্ত বল এফ, এফ ইকুয়াল টু কি এম এ, লিখবো না, এফ ইকুয়াল টু এম এ লিখবো, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে এই এটা কি পরিবর্তনশীল এ না ধ্রুব এ, এটাই আমি জিজ্ঞেস করতেছি, পরিবর্তনশীল এ নাকি ধ্রুব এ। কথা হচ্ছে ভাই পরিবর্তনশীল হওয়া উচিত না, কারণ মহাকর্ষ বলের জন্য, হ্যাঁ এটা তো হওয়া উচিত, কিন্তু আমি এটাকে ধ্রুব বল বিবেচনা করতেছি কেন, কারণ এই সতি নগণ্য। তাহলে তখন আমি এই ত্বরণটাকেও ধ্রুব ত্বরণ বলতে পারবো। এবং এই ত্বরণটা কিসের জন্য, কোন বলের জন্য, এই অভিকর্ষ বল এফ এর জন্য। এফ বল প্রযুক্ত হয়েছে, ফলে তুমি তোমার বাসার ছাদের উপর উঠে একটা বস্তুকে ফেলে দিছো, ফলে বস্তুটা নিচের দিকে পড়তেছে, বল প্রযুক্ত হচ্ছে, কোন বল, অভিকর্ষ বল। তাহলে বল প্রযুক্ত হলে ত্বরণ হবে, ত্বরণটা কত এ, এবং এই ত্বরণটাকে আমরা বলতেছি অভিকর্ষ ত্বরণ, কারণ অভিকর্ষ বলের দরুন সৃষ্ট ত্বরণ, তাহলে সেই ত্বরণটা হচ্ছে এ। এবার এটাকে আমরা কি বলতেছি, অভিকর্ষ ত্বরণ বিধায় জি। তাহলে এফ ইকুয়াল টু এম জি, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এম এম দুই পাশ থেকে কেটে দাও। তাহলে অতএব জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কথা কি বুঝছো? এইবার বলো এই জিটা কোন জায়গার জি, বলো এই জিটা কোন জায়গার জি। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি, অথবা ভূপৃষ্ঠ থেকে খুবই 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 সামান্য উচ্চতায় জি। ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় গেলে জি এর মান চেঞ্জ হয়ে যাবে। কেন? তখন আর হবে আর প্লাস এইচ, যত উপরে উঠবা। দেখো এটা হচ্ছে পৃথিবী, ধরো এই যে সামান্য উচ্চতায়, এই পয়েন্টে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, কারণ কেন্দ্র থেকে দূরত্বটা আর। কিন্তু আমি যদি এখান থেকে এইচ উচ্চতায় চিন্তা করি, অনেক বেশি উচ্চতায়, ধরো এই যে এখানে চিন্তা করি, ধরো এটা এইচ ওয়ান, তাহলে এই পয়েন্ট অভিকর্ষ ত্বরণ জি হবে, ধরো এটাকে আমি বললাম জি প্রাইম, তাহলে সেটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তারপর এখান থেকে ধরো আরও বেশি উচ্চতায়, ধরো ভূপৃষ্ঠ থেকে এতটুকু উচ্চতায়, এই উচ্চতাটা এটা হচ্ছে এইচ টু, তাহলে এই পয়েন্টে যে অভিকর্ষ ত্বরণ সেটা জি প্রাইম হবে জি এম, ধরো এটাকে ডাবল প্রাইম দিলাম, জি এম আর প্লাস এইচ টু তার স্কোয়ার হবে। কি বুঝলা? তা আমরা এটা কোন পয়েন্টের জিটা বের করছি, ব্যাসার্ধ আর স্কোয়ার, তাহলে এটা ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ বা ভূপৃষ্ঠ থেকে খুবই নগণ্য উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠ হতে, ভূপৃষ্ঠ হতে খুবই নগণ্য উচ্চতায়, নগণ্য উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? তাহলে এবার আমি যদি তোমাকে বলি, বলো তো ওজন বল এফ ইকুয়াল টু এম জি বল, ঠিক আছে, এটা পরিবর্তনশীল বল না ধ্রুব বল? এফ ইকুয়াল টু এম জি বল পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল? উত্তর হচ্ছে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতার জন্য ধ্রুব বলা যায়, কিন্তু ভাই ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় যাইতে থাকলে এটা আর ধ্রুব থাকবে না। কে বোঝা হচ্ছে? মানে বোঝা গেছে? ক্লিয়ার? ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতার জন্য এটার ধ্রুব চিন্তা করা যায়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায় হলে না, তখন ভাই চেঞ্জ হয়ে যাবে। এই দেখো চেঞ্জ হয়েছে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে জি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এফ ইকুয়াল টু এম জি, জি প্রাইম, জি ডাবল প্রাইম চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায়, ঠিক আছে, বা ভূপৃষ্ঠে, তখন আমি ওজন বলটাকে বা মহাকর্ষ বলটাকে বা অভিকর্ষ বলটাকে ধ্রুব চিন্তা করতে পারবো। কিন্তু অনেক বেশি উচ্চতায় হলে জি এর চেঞ্জ হবে, আর জি এর চেঞ্জ হলে এফ ইকুয়াল টু এম জি, জি প্রাইম, জি এর চেঞ্জ হয়ে যাবে, তাহলে বলেরও চেঞ্জ হবে, তখন সেটা হবে পরিবর্তনশীল বল। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা বের করে ফেলছি। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, হেডিংটা লিখি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। 9-10 তুমি একটা জিনিস পড়ে আসছো, অনেক সময় এটা ব্যাখ্যা করতে বলে, তো চলো দেখি ব্যাখ্যা করতে পারি কিনা। বলা হয় যে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও, বস্তু নিরপেক্ষ হলেও
স্থান নিরপেক্ষ নয় কেন? ভূপৃষ্ঠে কথাটা না লিখলেও চলবে। বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? স্থান নিরপেক্ষ নয় কেন? দেখি তোমরা আমাকে বলবা। মেরুতে, দেখি কমেন্ট করো তো, মেরুতে আর বিষুবে জি এর মান কত? দেখো, এটা পৃথিবী, ভর এম, ব্যাসার্ধ আর। তাহলে এই যে ভূপৃষ্ঠে একটা বস্তু আছে বা ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতায় আছে, তাহলে এদের এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর এরই সমান। এই বস্তুর ভর এম, তাহলে এফ ইকুয়াল টু জি বড় এম ছোট এম বাই আর স্কোয়ার, একটু আগে লিখছি। তাহলে এফ ইকুয়াল টু হবে এম এ, আর এই যে ত্বরণটা সেই ত্বরণটা হচ্ছে জি, তাহলে এফ ইকুয়াল টু এম জি, জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এম এম কাটাকাটি, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় কেন? কেন? কারণ জি এর মানটা, দেখো জি এম কনস্ট্যান্ট, তাহলে জি এর মানটা ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী আমি সুষম গোলক ধরে নিছি, কিন্তু বাস্তবে পৃথিবী হচ্ছে এটা চ্যাপ্টা কমলা লেবুর মতো এরকম দেখতে পৃথিবী। এই ঠিক আছে, বেশি চ্যাপ্টা করে ফেলছি, এরকম দেখতে পৃথিবী। তাহলে পৃথিবী যদি এরকম হয়, তাহলে এইটা হচ্ছে এর মেরু, আর এটা হচ্ছে বিষুব, এটা বিষুব অঞ্চল, এটা মেরু অঞ্চল, এটা বিষুব অঞ্চল, এটা মেরু অঞ্চল। তো দেখো, বিষুব অঞ্চলে আর এর মান বেশি, বিষুব অঞ্চল বরাবর পৃথিবী একটু স্ফীত, তো স্ফীত হলে রেডিয়াসটা বেশি, তাহলে আর বেশি। তাহলে আর বেশি হলে, যেখানে আর বেশি, আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে জি হবে কম, আর বেশি জি কম। এখানে আর কম, দেখো মেরু বরাবর, উত্তর মেরু দক্ষিণ বরাবর একটু চাপা, তাহলে রেডিয়াসটা এখানে মেরু বরাবর কম, তাহলে সেখানে জি হবে বেশি। তাহলে পৃথিবীর ভৌগোলিক আকৃতির জন্য মেরু অঞ্চলে জি এর মানটা বেশি, আর বিষুব অঞ্চলে জি এর মানটা কম। তাহলে স্থানের উপর ডিপেন্ড করছে, স্থান নিরপেক্ষ হচ্ছে না, আর এর উপর ডিপেন্ড করছে। এই কারণে বলা হচ্ছে জি স্থান নিরপেক্ষ নয়, স্থানের উপর নির্ভরশীল। যেখানে আর এর মান বেশি সেখানে জি কম, যেখানে আর এর মান কম সেখানে জি বেশি। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি, বিষুব অঞ্চলে কত মান? বিষুব অঞ্চলে মান হচ্ছে জি এর মান হচ্ছে 9.79, তারপরে আরো কিছু আছে 9.79, তারপরে আরো কিছু আছে, বলতে পারবা 78 বা 79 নাকি 78 মনে হয়, 9.78, তারপরে আরো কেউ যেন 78039, হ্যাঁ 039 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মেবি, ঠিক আছে। আর বিষুব অঞ্চল, সরি মেরু অঞ্চলে এই পয়েন্টে জি এর মান হচ্ছে 9.8 কত, 9.83217 শিওর তো, 217 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ধরো এটা হচ্ছে মেরুতে, বা আপাতত ধরো মান পরের মানগুলো যেমনই হোক, এটা 9.78, এটা 9.81, তাহলে দেখো মান ভ্যারি করছে, তো এটা আর এর জন্য। এই কারণে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় ওঠো, ধরো এভারেস্টে চূড়ায় গেছো, তাহলে জি এর মান তুমি কিন্তু কম ফিল করবা, কারণ তুমি অনেক বেশি উচ্চতায় উঠে গেছো, আর এর মান বেশি, সো জি এর মান হবে কম। ওকে, ক্লিয়ার? আর বস্তুর উপর ডিপেন্ড করে না, বলছে বস্তু নিরপেক্ষ হলে। বস্তু নিরপেক্ষ কেন? কারণ দেখো এখানে 2 কেজি ভরের বস্তু থাকুক আর 10 কেজি ভরের বস্তু থাকুক, তার উপর জি এর মানটা ডিপেন্ড করে না। এটা পৃথিবী, এখন পৃথিবী পৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতা থেকে, এখান থেকে তুমি 2 কেজি ভরের একটা বস্তু ফেলে দিছো, এ কত ত্বরণে নিচে পড়বে? আর একটা মনে করো 10 কেজি ভরের বস্তু ফেলে দিছো, এ কত ত্বরণে নিচের দিকে পড়বে? ঠিক আছে, তাহলে এও 9.8 অর্থাৎ জি ত্বরণে নিচে পড়বে, আর কি জি ত্বরণে নিচে পড়বে, এর জন্য ত্বরণটা হবে জি। তাহলে বস্তুর উপর ডিপেন্ড করে না, কারণ বস্তুর ভর এম দুই পাশ থেকে কেটে গেছে, তাহলে বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। তাহলে জি বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়, বুঝলা? ক্লিয়ার? এবার আসো একটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে একটু আগে তোমাকে আমি দেখালাম জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই সূত্রটাকে চাইলে আমরা আর একটু ভাঙতে পারি, বুঝছো? কেমনে ভাঙতে পারি? পৃথিবীর ব্যাসার্ধ আর এবং ভর হচ্ছে ক্যাপিটাল লেটার এম। পৃথিবীকে একটা সুষম ঘনত্বের গোলক বিবেচনা করি,
অনেকে বলতে ভাই পৃথিবীর সব জায়গায় ঘনত্ব তো সমান না। আমরা ধরে নিচ্ছি পৃথিবীর ঘনত্ব, পৃথিবী হচ্ছে সুষম ঘনত্বের একটা গোলক। এই যে পৃথিবী, এর ঘনত্ব, এর গড় ঘনত্ব আর কি, গড় ঘনত্ব এটা হচ্ছে রো, এর গড় ঘনত্ব হচ্ছে রো। অনেকে বলতে ভাই পৃথিবীর ঘনত্ব কি সব জায়গায় সমান? উত্তর হচ্ছে না, পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নয়, তাই না? কোথাও ধরো মাটির স্তর, তারপরে খনিজ, তারপরে পানি, লাভা, তাই না? সব জায়গায় ঘনত্ব সমান না, ঠিক আছে? সব জায়গায় ঘনত্ব সমান না। দাদা ক্যাটালিস্ট গ্রুপে কি ভিডিও দেখলা? বুঝলাম না, কি ভিডিও, কি ভিডিও? এই ফালতু কমেন্ট করা যাবে না, আসো পরে আসো। ঠিক আছে, গড় ঘনত্ব, গড় ঘনত্ব এটা হচ্ছে রো, ঠিক আছে? সব জায়গায় ঘনত্ব সমান না, আমি গড় ঘনত্ব চিন্তা করবো। তাহলে আমরা হিসাব নিকাশের জন্য এই অধ্যায়ে যত হিসাব নিকাশ আমরা করব, সেই হিসাব নিকাশের জন্য আমরা পৃথিবীকে, হিসাব নিকাশের জন্য আমরা পৃথিবীকে একটা গড় ঘনত্বের গোলক চিন্তা করে নিব। বোঝা গেছে? ঠিক আছে, গড় ঘনত্ব, সেই গড় ঘনত্বটা। এবার আসো, তাহলে আমরা এই সূত্রটাকে আরেকটু ভাঙতে পারি। জি এম, এম ইকুয়াল টু রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি রো ভি 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার। দেখো ভি কি? ভি হচ্ছে আয়তন, এর আয়তন ভি, 4/3 পাই আর কিউব বসালাম। আর স্কোয়ার আর কিউব কাটাকাটি করে উপরে আর, তাহলে 4/3 জি রো পাই ইন্টু আর। তাহলে এটাও কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের আরও একটা সূত্র। 4/3 জি রো পাই আর। রো হচ্ছে গ্রহের ঘনত্ব, যে গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করবা সেই গ্রহের ঘনত্ব, আর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। কি কথা বুঝছো? ক্লিয়ার? দাদা বাংলাগুলোর সাথে একটু ইংলিশগুলো বলেন। আচ্ছা ঠিক আছে। রো ডেন্সিটি, আর হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? আর এইটা হচ্ছে জি হচ্ছে এক্সেলারেশন, তাহলে এক্সেলারেশন এটা হচ্ছে গ্রাভিটেশনাল এক্সেলারেশন বা এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর কি। ওকে, এইবার আসো, আমার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখি আসো তোমাদের মাথা আউলাই দিই। হেডিং লিখো, মাথা আউলায়ে দেই, ঠিক আছে? জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এবং আর এদের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর। এইখান থেকে আমরা দেখতেছি জি হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক। প্রশ্ন হচ্ছে কাহিনীটা কি? কাহিনীটা কি বলো দেখি। প্রশ্ন বুঝছো যে কি ব্যাপার ভাই? জি এর সাথে আর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, আবার জি এর সাথে আর সম্পর্ক সমানুপাতিক। তাহলে কোনটা ভুল, কোনটা ঠিক, নাকি দুটোই ভুল, নাকি দুটোই ঠিক? বলো 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 বলো। একজন বলছে সেকেন্ডটা ভুল, প্রথমটা ঠিক। শোনো, দুটোই ঠিক। এবার কখন কখন কোনটা কোন ক্ষেত্রে ঠিক এটা বুঝতে হবে। দুটোই ঠিক, ঠিক আছে? এবার আসো কেমনে। দেখো জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি গ্রহ ফিক্সড থাকে, ঠিক আছে? ধরো গ্রহ ফিক্সড, যদি গ্রহ ফিক্সড করে বলি, গ্রহ ফিক্সড থাকে, যেমন আমি তোমাকে প্রশ্ন করলাম পৃথিবীর গ্রহ ফিক্সড, প্রশ্ন করলাম পৃথিবীর কোথায় জি এর মান কেমন, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি এর সাথে পৃথিবীর ব্যাসার্ধের সম্পর্ক কেমন, তখন বলবা ভাই বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? গ্রহটা ফিক্সড। জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি তো এমনিতেই কনস্ট্যান্ট, জি বড় হাতের জি কনস্ট্যান্ট, গ্রহ ফিক্সড বলে এমটাও কনস্ট্যান্ট, গ্রহের ভরটাও কনস্ট্যান্ট। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে ধ্রুবক, এই পার্টটা কি ধ্রুবক। তাহলে এই পার্টটা যদি ধ্রুবক হয়, দেন জি আর এর সাথে
বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। জি আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কথা কি বুঝছো? পৃথিবীর ব্যাসার্ধের মান যেখানে কম সেখানে জি এর মান বেশি, একটু আগে দেখলাম। যেখানে আর এর মান বেশি সেখানে জি এর মান কম। তাহলে গ্রহ যদি ফিক্স থাকে তাহলে তখন জি এর সাথে আর এর সম্পর্ক বর্গের জি গ্রহের ফিক্সড কোনো গ্রহের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভাই ওইটা কি? ওইখানে তো বলতেছে সমানুপাতিক। ক্ষেত্র বুঝতে হবে। এইবার মনে করো গ্রহগুলো আলাদা আলাদা। ধরো গ্রহগুলো আলাদা আলাদা। গ্রহগুলো আলাদা আলাদা, ঠিক আছে? গ্রহগুলা ফিক্সড না, ভিন্ন 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 গ্রহ। আমি তোমাকে বললাম ধরো বৃহস্পতি, মঙ্গল, শনি, বুধ, পৃথিবী। কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? বলো দেখি, কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? বলো 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 বলো। কথা হচ্ছে আমারও জানার দরকার নেই কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি, আমি লজিক্যাল অ্যান্সার দিব। যে গ্রহের ঘনত্ব এবং ব্যাসার্ধের গুণফল বেশি সেই গ্রহের জি এর মান বেশি। ঘনত্ব মানে গড় ঘনত্ব আর কি। নর্মালি ঘনত্ব সব জায়গায় সমান না, কিন্তু ঘনত্ব বলতে আমরা গড় ঘনত্ব বুঝবো। তাহলে দেখো কেমনে, জি ইকুয়াল টু 4/3 জি রো পাই ইন্টু আর। ভিন্ন ভিন্ন গ্রহ হইলে তার জন্য কি 4 আলাদা, 3 আলাদা, জি আলাদা, পাই আলাদা? না, এগুলা ধ্রুবক। ভিন্ন ভিন্ন গ্রহ বৃহস্পতি, মঙ্গল, বুধ, পৃথিবী, 4, 3, জি, পাই কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে যদি এগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে জি এর সাথে চলক থাকতেছে কে? রো এবং আর। ভিন্ন ভিন্ন গ্রহের জন্য রো আলাদা আর আলাদা। তাহলে কোন গ্রহের পৃষ্ঠে জি এর মানটা বেশি? তাহলে যে গ্রহের ব্যাসার্ধ বেশি? নো, যে গ্রহের ব্যাসার্ধ বেশি না, যে গ্রহের ব্যাসার্ধ এবং ঘনত্বের গুণফলের মান বেশি। গুণফলের দুটোর গুণফলের মান বেশি সেই গ্রহের পৃষ্ঠে জি এর মান বেশি। যে গ্রহের ঘনত্ব এবং ব্যাসার্ধের গুণফলের মানটা কম, গুণফলের মানটা কম, সেই গ্রহের ক্ষেত্রে জি এর মানটা, সেই গ্রহের পৃষ্ঠে জি এর মানটা হবে কম। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো দুটো গ্রহ আছে, তাহলে দুটো গ্রহের রো ধরো একই, ঘনত্ব একই হলে তখন আমরা বলতে পারি জি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ দুটো গ্রহের ঘনত্ব সেম, গড় ঘনত্ব সেম। তাহলে যে গ্রহের ব্যাসার্ধ বেশি সেই গ্রহের পৃষ্ঠে জি এর মান বেশি। আবার যদি আর কনস্ট্যান্ট থাকে, যদি আর ভিন্ন ভিন্ন ধরো দুটো গ্রহ বা তিনটা গ্রহের জন্য যদি একই হয়, তাহলে তখন আমরা বলতে পারি গ্রহের পৃষ্ঠে জি এর মানটা সেই গ্রহের গড় ঘনত্বের সমানুপাতিক। খুবই সহজ জিনিস। আর কনস্ট্যান্ট হলে রো এর সাথে সমানুপাতিক, রো কনস্ট্যান্ট হলে আর এর সাথে সমানুপাতিক। কি কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? চলো চলো চলো, যেমন একটু গুগল করে আসো। এগুলো তো মনে থাকে না, এগুলা মনে রাখার দরকারও নাই, জাস্ট গুগল করলে যদি পাওয়া যায়। তাহলে মনে করো রেডিয়াস অফ প্ল্যানেট, রেডিয়াস অফ প্ল্যানেট। তাহলে ধরো দুটো গ্রহের ক্ষেত্রে চিন্তা করি, আর্থ আর্থের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 6378 এত কিলোমিটার। আর ধরো বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি ধরো জুপিটারের জন্য আর এর মান 69911 কিলোমিটার। বিশাল, এত কিলোমিটার। এই গ্রহে চলে যেতে পারলে ভালো হতো, বিশাল গ্রহ, ঠিক আছে। এবার আসো রেডিয়াস, রেডিয়াস তো গেল। ডেনসিটি অফ প্ল্যানেট পৃথিবীর জন্য 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব হোক, আর জুপিটারের জন্য রো 1.33 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে,
এইটা। এবার আসো গুণ দেব, এই দুইটা গুণ দিব। এই দুইটা গুণ দিলে দেখো বোঝাই যাচ্ছে 6 3 7 8 গুণ 5 পয়েন্ট, এসে একক একক লাগবে না, দরকার নেই। 6 3 7 8, জাস্ট একটু আইডিয়া পাও, 5.51। এই দুইটাকে গুণ করলে আসছে গুণফল 35142.78। আর এই দুইটাকে যদি গুণ করি অবশ্যই বেশি আসবে, বোঝাই যাচ্ছে। 69911 গুণ 1.33, তাহলে এটা হচ্ছে 92981.63। তাহলে এর রো এবং আর এর গুণফল, এর রো এবং আর এর গুণফল, ঠিক আছে, একক একক লাগবে না। তাহলে এবার বলো কার মানটা বেশি, কার মানটা? এটার মান বেশি, এটার মান কম। তাহলে আমি বুঝে গেছি যে জুপিটারের পৃষ্ঠে জি এর মান বেশি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কম। তাহলে এখন যদি জি এর মানের কথা বলি, তো পৃথিবীর তো জি এর মান আমরা জানি 9.81, ঠিক আছে। তাহলে এর জি এর মানটা অবশ্যই 9.81-এর বেশি হবে। দেখি তো কত, ঠিক আছে, দেখি তো কত। তাহলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জুপিটার, জুপিটারের জন্য কত? 24.5 থেকে 26.7, ঠিক আছে, এটা দেখাচ্ছে গুগল। 24.5 থেকে 26 এটা দেখাচ্ছে। তাহলে দেখছো জুপিটারে বেশি হয়ে গেছে, বোঝা গেছে? বুঝতে পেরেছ? হ্যাঁ 26 আর কি, ঠিক আছে। এটার মান দেখা যাচ্ছে 26 বা 25, ঠিক আছে, 26 ধরো, 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মানটা বেশি, এর মানটা কম। তাহলে বুঝতে পারছো ঘটনাটা কি হইলো? তাহলে এবার তুমি পারলে গুগল সার্চ দিয়ে দেখো বাকিগুলো, তাহলে এটাই হবে। তাহলে দুইটা সূত্রই আসলে ঠিক। তাহলে এবার আসো একটা কোশ্চেনের অ্যান্সার করে দিবা, পরীক্ষাতে আসা একটা কোশ্চেন। বলা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের একটি গ্রহের সন্ধান পেলেন। একটি গ্রহের সন্ধান পেলেন। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1 সমান 2 বেশি 3 কম। কোনটি সঠিক? বহুপদী সমাপ্তি সূচক। কোনটি সঠিক? দেখি তোমরা কেমন অ্যান্সার দিতে পারো, বলো। বেশি, কম, সমান, ঠিক আছে, বলো। উত্তর হচ্ছে অল, উত্তর হচ্ছে অল, তিনটাই, ঠিক আছে। যারা তিনটা বলছো তাদের হয়েছে। ভাই কেমনি? আসো দেখাই। জি যেহেতু ভিন্ন ভিন্ন গ্রহ, তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর, তাহলে জি সমানুপাতিক রো ইন্টু আর। বিজ্ঞানীরা অন্য একটা গ্রহের সন্ধান পাইছে, যে গ্রহের ব্যাসার্ধ, যে গ্রহের ঘনত্ব পৃথিবীর ঘনত্বের কম, আর ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের বেশি, ঠিক আছে। বিজ্ঞানীরা পৃথিবীর কম ঘনত্বের বেশি ব্যাসার্ধের। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, ধরো পৃথিবীর জন্য ধরো বোর্ডে দেখাও, দেখো কিভাবে অ্যান্সার দিবা। ধরো পৃথিবীর জন্য রো এর মান ধরো 3, আর এর মান ধরো 4। তাহলে ভাই গুণফল কত? 12। ধরো এটা পৃথিবীর, এটা পৃথিবীর, ঠিক আছে, এটা পৃথিবীর জন্য মানে ধরো আর কি। তাহলে পৃথিবীর ঘনত্ব কত? 3, পৃথিবীর ব্যাসার্ধ কত? 4, তাহলে গুণফল কত? 12। এইবার আসো শর্ত আমরা মানবো, কম ঘনত্বের বেশি ব্যাসার্ধের। আসো কম ঘনত্ব, তাহলে 3 এর কম 2,
বেশি ব্যাসার্ধ, তো বেশি ব্যাসার্ধ 5। বলো শর্ত মানছে কিনা, বলো মানছে কিনা? তাহলে কম ঘনত্ব বেশি ব্যাসার্ধ হয়েছে। ওকে, তাহলে 5 গুণ 2 10। এবারে বলো এই যে 10, এটা 12-র কম না বেশি? এই 10-এর মানটা এটা 12-র কম না বেশি? তাহলে 12-র কম, তাহলে পৃথিবীর আগে যে মান ছিল তার তুলনায় কম, তাহলে কম হতে পারে। বোঝা গেছে? এইবার আসো, ঘনত্ব কম ধরো 2, ব্যাসার্ধ বেশি ধরো 6। ঠিক আছে, তাহলে 6 গুণ 2 কত? 12। তাহলে সেটা 12-র সমান, অর্থাৎ আগে ছিল পৃথিবীর কত? 12। নতুন যে গ্রহটা তার 12 হইতে পারে, তাহলে সমানও হইতে পারে। কম ঘনত্বের 3-এর কম ঘনত্ব 2, বেশি ব্যাসার্ধ সে, বেশি ব্যাসার্ধ 7 বা 8 কিছু একটা ধরো। 7 দুগুণে 14, তাহলে 14-র মানটা সেটা 12-র চেয়ে আগের চেয়ে বেশি না? বেশি, তাহলে বেশি। তাহলে 1 2 3, তাহলে অ্যান্সার কি? 1 2 3। কথা কি বুঝছো? যদি বলতো, দেখি তোমরা এবার অ্যান্সার দিবা, যদি বলতো পৃথিবীর বেশি ব্যাসার্ধের, বেশি ঘনত্বের, বেশি ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, বেশি ঘনত্বের বেশি ব্যাসার্ধের, বলো তখন কি করতা? বলো তখন কি করতা? পৃথিবীর বেশি ঘনত্বের ও বেশি ব্যাসার্ধের, তাহলে কি করতা? দুটোই বেশি রে ভাই, দুটোই বেশি। তাহলে জি ইকুয়াল টু ধরো জি সমানুপাতিক রো ইন্টু আর। তাহলে রো এর মান 3, আর এর মান 4, তাহলে 12। এবার বলছে বেশি, রো হবে বেশি, 3-এর বেশি ধরো 4, আরও হবে বেশি 5, তাহলে 4 5 20, তাহলে সেটা 12-র চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে 12-র চেয়ে বেশি হবে তখন, তাহলে তখন অ্যান্সার হবে বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে বেশি। ঠিক আছে, তাহলে যদি বলে পৃথিবীর কম ঘনত্বের কম ব্যাসার্ধের, দুটোই যদি কম বলে, আশা করি বুঝে গেছে এটার অ্যান্সার দেওয়া লাগবে। পৃথিবীর কম ঘনত্বের ও কম ব্যাসার্ধের একটি গ্রহের সন্ধান পেল ডট ডট ডট, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তখন পৃথিবীর ব্যাসার্ধের কম। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে, এবার বলা হচ্ছে দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:3, ঘনত্বের অনুপাত √3:√2, তাহলে গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? গ্রহদ্বয়ের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত কত? বলো এবার করো, খুবই সহজ, এমসিকিউ টাইপ কোশ্চেন। তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর। ঠিক আছে, তাহলে জি ওয়ান ইকুয়াল টু 4/3 জি রো 1 পাই আর 1, আর জি 2 4/3, গ্রহ আলাদা তাহলে ঘনত্ব আলাদা, রো 2 পাই আর 2। এবার যদি ভাগ করে দাও তাহলে জি1/জি2, 4/3 জি কাটা, পাই কাটা, রো 1 আর 1, রো 2 আর 2। তাহলে রো 1/রো 2 ঘনত্বের অনুপাত √3√2, ব্যাসার্ধের অনুপাত 2/3, তাহলে 2√3 3√2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলা? বলো পারবা কি না? বোঝা গেছে? একই ঘনত্বের একই ঘনত্ব লাগবে, দাঁড়াও একটু ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো। লাগবে না, একই ঘনত্ব লাগবে না। দুটি
দুটি গোলক এদের ব্যাসার্ধ সমান এবং সেই ব্যাসার্ধ হচ্ছে আর। এদের ভর যথাক্রমে m1 ও m2। এরা পরস্পরের সাথে স্পর্শ হয়ে আছে। এদের মধ্যকার মহাকর্ষ বল F, সেটা আর এর সাথে n এর মানের n এর পাওয়ারের সমানুপাতিক। তাহলে প্রশ্ন হচ্ছে n ইকুয়াল টু কত? অপশন এ আমি জানি না কত, আমি আন্দাজে অপশন দিচ্ছি -2, অপশন বি -2/3, অপশন সি 3/2, অপশন ডি যদি অ্যান্সার এর মধ্যে না হয় তাহলে অপশন ডি বসাই দিব আর কি। বুঝছো? লেখা বাদ দিছি, দাদা অনেক ফাস্ট লেখে। কই, আমি তো স্লো লিখি, কত আস্তে আস্তে লিখি। তাহলে অপশন ডি হচ্ছে, জানি না কি হবে, যদি এই কটার মধ্যে অ্যান্সার না আসে তাহলে অ্যান্সার ডিতে বসাই উত্তর করবো আর কি। ঠিক আছে, আমার উত্তর মনে নাই। কি বলতেছে বলো তো? দুটো ভর বস্তু করো দেখি, এটা m1, দুইটা ভর বস্তু, তাদের ব্যাসার্ধ, এটা m1 আর এটা m2, দুইটা ভর, তাদের রেডিয়াস ব্যাসার্ধ দুইটারই সেম ব্যাসার্ধ। তাহলে এই যে এরও ব্যাসার্ধ আর, তাহলে এদের মধ্যকার মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল F আর এর সাথে কেমন সম্পর্কযুক্ত? বলো বলো বলো, আর এর সাথে কেমন সম্পর্কযুক্ত? যে ভাই মধ্যবর্তী দূরত্ব r, তাহলে এটা 2r। F ইকুয়াল টু g m1 m2, ঠিক আছে, g m1 m2 ডিভাইডেড বাই 2r, মানে r স্কয়ার, সূত্র তো এটা। তাহলে এদের এই যে মধ্যকার দূরত্ব, এই দূরত্ব হচ্ছে r, তাহলে r এর স্কয়ার, তাহলে কি হবে? f g m1 m2 ডিভাইডেড বাই r হচ্ছে 2r তার স্কয়ার। তাহলে g m1 m2 ডিভাইডেড বাই 2r স্কয়ার, তাহলে 4r স্কয়ার। তাহলে f এর সাথে r এর সম্পর্ক r টু দি পাওয়ার -2। তাহলে অ্যান্সার কি হবে? -2। কি কথা বুঝছো? 2r, হ্যাঁ 2r দিলাম, 2r স্কয়ার। তাহলে অপশন কি হবে? অপশন হবে এ। বুঝতে পারছো? অপশন হবে এ। এবার উত্তর হচ্ছে নো। নো, এটা হবে না। ইয়েস, এটা হবে না। কেন না? এম এর মধ্যে আর লুকানো আছে। নিচের আর দেখছো? এম এর মধ্যে যে আর আছে ওইটা দেখো নাই? এম এর মধ্যে আর আছে, কেমনে ভাই? F ইকুয়াল টু g m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এবার আসো দেখো, g m1 m2 ডিভাইডেড বাই 2r স্কয়ার। হ্যাঁ ঠিক আছে এটা। এইবার g m1 m, এই m এর মধ্যেই আর আছে, কেমনে? m ইকুয়াল টু রো ভি, রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই ভি। তাহলে m ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে এর যে ঘনত্বটা সেটা ρ1, তাহলে এর জন্য v1, m2 ρ2, v2 ডিভাইডেড বাই 4r স্কয়ার। বুঝলা? ওই v1 v2 এর মধ্যে আর লুকানো আছে, এটা তো দেখতে হবে সুন্দর করে। তাহলে g ρ1 ρ2, এই যে g কনস্ট্যান্ট, ঘনত্ব ρ1 ρ2 কনস্ট্যান্ট। প্রথম গ্রহের ঘনত্ব সব জায়গায়, এখানে সব জায়গায় কনস্ট্যান্ট। দ্বিতীয় গ্রহের ঘনত্ব এখানে সব জায়গায় কনস্ট্যান্ট, ρ1 ρ2 কনস্ট্যান্ট। এবার v1 4/3 পাই r কিউব। এই যে এই গোলকের ব্যাসার্ধ যা, এই গোলকেরও তাই। এই গোলকের আয়তন 4/3 পাই r কিউব, r1 কিউব না, r কিউব। v2 হবে
4/3 পাই আর কিউব, আর নিচে 4r²। ভাই ধ্রুবক পার্ট বাদ দাও, ধ্রুবক পার্ট বাদ দাও। ধ্রুবক পার্ট কেমন? 4 4 4 16 আর 3 তেরোকে 9, 4 4 16, 3 তেরোকে 9, তারপরে তাহলে 9 গুণ 4, 4 9 36, নিচে আসবে এখানে 36, তারপরে জি 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 রো 1 রো 2 থাকবে। এবার আর কিউব আর 2, তাহলে কাটাকাটি করে কাটো কাটো, কেটে একটা আর, ঠিক আছে? এই যে ধরো এইটা আর এইটা কাটলাম, কেটে একটা আর, আর কিউব মানে r⁴, বোঝা গেছে? r⁴। এইবার দেখো এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট, ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে এফ আর এর সাথে টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এন হচ্ছে 4, এন হচ্ছে 4, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার, হচ্ছে D4 এন এর মান। বুঝলা? ঠিক আছে, গুড। এই যে এই এম এর মধ্যে আর লুকানো আছে, দেখবা না? এম ইকুয়াল টু রো বি, আর ভি হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা কিন্তু খুবই 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 মজার একটা ম্যাথ, বুঝতে পারছো? খুবই মজার একটা ম্যাথ। বলো, কারো কোনো কনফিউশন? ধোকা ভাল লাগছে? হ্যাঁ, ধোকা খাইলে তো ভাল লাগবেই। আবার কাটা দেন? না না, আর কাটা যাবে না, আর কাটা যাবে না। ওকে, এবার তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? বাড়ির কাজ লিখো। বাড়ির কাজ হচ্ছে ভাবনা চিন্তা করা কাজ। কাজ 1, আপেল ভূপৃষ্ঠে পড়ে গেলে চাঁদ কেন পড়ে না? পড়ে গেলে চাঁদ কেন পড়ে না, এটার উত্তর খুঁজে বের করবা। আর কাজ 2, জি এর মান কোন পরীক্ষার মাধ্যমে কিভাবে পাওয়া গেল? কোন পরীক্ষার মাধ্যমে কিভাবে নির্ণয় করা হলো? কিভাবে নির্ণয় করা হলো, ঠিক আছে? এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত প্রথম ক্লাস, বেশি আর পড়ালাম না, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরেকটা টপিক পড়ব। টাটা। দাদা আগে বলেন মোট কয়টা ক্লাস লাগবে মিনিমাম এই অধ্যায় শেষ করতে? 20টা ক্লাস লাগবে মিনিমাম। কয়টা ক্লাস? 20টা ক্লাস, আর জিজ্ঞেস করবা না।